ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্র ঢাকা বোর্ড 2022 সালের এমসিকিউগুলা সহজভাবে সলভ করে দেওয়া হইল। এই সলভগুলো তোমরা যদি দেখে বুঝে নাও তাহলে কিভাবে অল্প সময়ে সহজভাবে এমসিকিউ সলভ করা যায় এই ব্যাপারে তোমাদের একটা দক্ষতা তৈরি হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা 1 নং এমসিকিউটা সলভ করব। দেখো এখানে আমাদের প্রশ্নটা কি বলছে। তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। এ ম্যাট্রিক্সটার আকার হচ্ছে 4/3, বি ম্যাট্রিক্সটার আকার 3/4 আর সি ম্যাট্রিক্সটার আকার 7/4। তারপর আমাদের বলছে বি প্লাস এ ট্রান্সপোজ হোল ইন্টু সি ট্রান্সপোজ এই গুণফল ম্যাট্রিক্সটার মাত্রা কত। তাহলে দেখো তো আমাদের বি ম্যাট্রিক্সটার মাত্রা কত। বি ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/4। ওকে, তারপর কি লাগবে এ ট্রান্সপোজ। এ ম্যাট্রিক্সটার মাত্রা কত 4/3, তাই না? আমরা তো জানি ট্রান্সপোজ করলে আকার বা মাত্রা ঘুরে যায় মানে সারি হয়ে যায় কলামে, কলাম হয়ে যায় সারিতে। তাহলে এ ট্রান্সপোজ যেটা সেটার মাত্রাটা কত। এর মাত্রা 4/3, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা হবে 3/4। তারপর দেখো আমাদের এই যে বি প্লাস এটি, এইটার মাত্রা কি হবে। আমরা জানি যে যোগ করলে মাত্রা একই থাকে। বি ম্যাট্রিক্সের মাত্রা 3/4, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা 3/4, তার মানে এদের যোগফলের মাত্রাটাও কি থাকবে 3/4ই থাকবে। ওকে, এটার সাথে কি গুণ হবে সি ট্রান্সপোজ। এটার সাথে কি গুণ হবে সি ট্রান্সপোজ। সি ট্রান্সপোজের মাত্রা কত দেখো তো। সি ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 7/4, তাহলে সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার মাত্রা কি হবে ঘুরে যাবে 4/7। তাহলে দেখো এই গুণফলটার মাত্রাই তোমার কাছে জানতে চাইছে। এটা সমান হওয়ার কারণে গুণ করা যাবে। এটা বাদ যাওয়ার পরে ফলাফলে বাকি থাকে কি 3/7। তার মানে আমাদের ফাইনালি উত্তরটা কি হচ্ছে খ নাম্বার, যে জায়গায় কি আছে 3/7। 2 নং এমসিকিউটা দেখো। আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এ নামে, বলছে এ ইনভার্স কত। 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমাদের কিন্তু সংক্ষিপ্ত একটা সূত্র আছে। বিপরীত ম্যাট্রিক্সটার নির্ণয়ের সংক্ষিপ্ত সূত্রটা কি, তাইলে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো অদল বদল। এই দুইটা কি হবে অদল বদল। অদল বদল মানে কি, এই জায়গায় চলে আসবে -3 আর এই জায়গায় চলে আসবে 2। আর বাকি দুইটা ভুক্তির চিহ্ন বদল। -1 চিহ্ন বদল করলে এখানে 1 হয়, আর 5 চিহ্ন বদল করলে -5। তাহলে আমরা কি করলাম, প্রধান কর্ণের ভুক্তি দুইটা অদল বদল বা ইন্টারচেঞ্জ করলাম, আর বাকি ভুক্তি দুইটার চিহ্ন বদল করলাম। তারপরে আরেকটা কাজ করতে হবে, এটা নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে। 2/2 নির্ণায়কের মান কিন্তু আমরা মনে মনে বের করে ফেলতে পারি। এই দুইটা গুণ করলে হয় -6, সূত্রের মাইনাস এই দুইটার গুণ, তাতে আসবে +5। -6 + 5, তাতে কিন্তু আমাদের -1 হয়। তাহলে নির্ণায়ক দ্বারা ভাগ মানে 1/-1 দ্বারা গুণ। তাহলে এখানে আমাদের -1 হয়। -1 দ্বারা যদি ভিতরে তোমরা গুণ করে দাও, -1 দ্বারা যদি ভিতরে গুণ করে দাও, এখানে হবে 3, এখানে হবে -1, এই জায়গায় হবে 5, এই জায়গায় হবে -2। এটা কোন অপশনটার সাথে মিলে 3 -1 5 -2, এই যে গ নং অপশনটার সাথে মিলে। তার মানে আমাদের 2 নং এমসিকিউটার উত্তর হচ্ছে গ নং। এই এমসিকিউটা দেখো, এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, তারপর বলছে এটা যদি ব্যতিক্রমী হয় তাইলে স্মল এর মান কত। আমরা কিন্তু জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। এই যে -3 -1 -8 a + 4, ওর নির্ণায়কের মান কি হবে 0। এখন আমাদের নির্ণায়কের মান 2/2 কিন্তু অনেক সহজ। প্রধান কর্ণের দুইটা গুণ মাইনাস বাকি দুইটা গুণ। প্রধান কর্ণের দুইটা যদি আমি মুখে মুখে গুণ করে ফেলি, পারবে তোমরা নাকি একটু বিস্তারিত দেখাই দিতে হবে? আচ্ছা, আমি ধরে নিলাম এই গুণ তোমরা সরাসরি বুঝবে। এ দ্বারা গুণ করলে হবে a² + 4a - 3a - 12 গেল। তারপর কিন্তু এইটা গুণ আবার সূত্রের একটা মাইনাস, 3 - -8 = 0। তারপর যদি একটু পাওয়ার অনুযায়ী সাজাও, a² + a - 20 = 0। এখন তোমরা যদি মিডল টার্ম করো তাহলে কিন্তু হবে a² + 4 × 5 = 20, প্লাসের যেহেতু a তাইলে 5টা হচ্ছে প্লাসের
-4a -20 ইকুয়াল টু 0। তারপর আমরা যদি এখান থেকে a কমন নিই তাহলে লিখতে পারবো a + 5, আর যদি -4 কমন নিই তাহলে লিখতে পারবো a + 5। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, a -4 ইন্টু a + 5 ইকুয়াল টু 0। তাতে আমাদের এর মান কি আসে, 4 আসে আর -5 আসে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত কি, ও নির্ণায়কের মানটা 0। তাহলে নির্ণায়কের মান 0 লিখলাম, পরে এটাকে সরল করে দেখলাম এর মান দুইটা আসছে 4 আর -5। 4 আর -5 কোথায় আছে, ক নং-এ। তাহলে আমাদের এই এমসিকিউটার উত্তর হচ্ছে ক নং। এমসিকিউটা দেখো, এরকম একটা লিমিটের মান নির্ণয় করতে বলছে। এই ধরনের লিমিটের মান নির্ণয়ের জন্য কিন্তু আমাদের খুবই সহজ একটা শর্টকাট টেকনিক আছে। লিমিট হচ্ছে ইনফিনিটি, উপরে একটা বহুপদী রাশি, নিচে একটা বহুপদী রাশি। তাহলে দেখো তো, হরের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2 মানে x²। x² সহগ কত, 3। লবেও x² সহগ কত, 2। তাহলে আমাদের এটার উত্তর হবে কিন্তু 2/3, যেটা গ নং-এ আছে। এখনকার এমসিকিউটা দেখো, আমাদেরকে একটা বিন্দু দিয়ে দিচ্ছে, এটা কিন্তু পোলার স্থানাঙ্কের একটা বিন্দু। তারপর বলছে এটার কার্তেশীয় স্থানাঙ্ক নিচের কোনটা। তোমরা দেখো, এটা ডাইরেক্টলিও সলভ করা যায়, বুদ্ধি দিয়েও সলভ করে ফেলা যায়। আমাদের যে 1,150 ডিগ্রি 1,150 ডিগ্রি কোণ, দেখো 150 ডিগ্রি কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের একটা কোণ। সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দুগুলা কেমন হয়, এক্স হয় নেগেটিভ, ওয়াই হয় পজিটিভ। তার মানে মাইনাস প্লাস এরকম বিন্দু কয়টা আছে, এরকম বিন্দুই আছে মাত্র একটা। তার মানে আমাদের এটা উত্তর হবে কিন্তু খ নং। অনেক সহজ না? এছাড়া তুমি যদি ডিটেলস করতে চাও তা তো করতে পারো, কিন্তু যেহেতু আমরা অপশনটা পাই ফেলছি, যেহেতু আমাদের এমসিকিউতে সময় কম, এভাবেই করে ফেলবো। এটা বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ এরকম। এছাড়া যদি তুমি বিস্তারিত করতে চাও তাতে এইভাবে করতে হবে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থিটা। এখানে আমাদের আর এর মান দিয়ে দিছে 1, থিটার মান দিয়ে দিছে 150 ডিগ্রি। বাট এমসিকিউতে তো তুমি যে কোনো একভাবে সহজে স্বল্প সময়ে উত্তরটা পেয়ে গেলেই হইল। এখন আমরা দেখব 6 নং এমসিকিউটা, 7 নং এমসিকিউটা, এদের জন্য একটা উদ্দীপক। তারপর 6 নং-এ কি বলছে, এ বি রেখাটার ঢাল কত। তাইলে দেখো তো, এ বিন্দু বি বিন্দু জানি, এ বি রেখার ঢাল চাইছে। আমরা কিন্তু জানি দুইটা বিন্দু জানা থাকলে ঢালের জন্য কিন্তু একটা সূত্র আছে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে দেখো তো, এ বিন্দুর কোটি কত, 0, বি বিন্দুর কোটি কত, -3। তাহলে আমাদের লবে হবে 0 -3 গেল। তারপর এ বিন্দুর ভুজ কত, -6, বি বিন্দুর ভুজ কত, 0, -6 -0। ফাইনালি আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি -6, শেষমেশ কি হয়, -½ তাহলে আমাদের -½ কোথায় আছে, ক নং-এ। তাহলে 6-এর উত্তর কোনটা, ক নাম্বারটা। 6-এর উত্তর কোনটা, ক নাম্বারটা। 7 নং-এ কি বলছে দেখো তো, মূল বিন্দু থেকে এ বি রেখার লম্ব দূরত্ব কত একক। বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব কোন বিন্দু থেকে, মূল বিন্দু থেকে, যার স্থানাঙ্ক 0 0, কোন রেখার, এ বি রেখার। তাহলে এ বি রেখার সমীকরণটা যদি জানি তাহলে আমরা কিন্তু বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে দেখো তো, 7 নং-এ আমাদের কি করতে হবে, আগে তোমাদের এ বি রেখাটা দরকার। তাহলে দেখো, তুমি কিন্তু এ বিন্দু বি বিন্দু জানো এবং সেই বিন্দুগুলো কিন্তু অক্ষকে খণ্ডন করতেছে। তাহলে অক্ষকে খণ্ডন করে এমন বিন্দুগুলো যদি জানা থাকে তাহলে আমাদের কিন্তু সমীকরণ নির্ণয়, দেখো তো এরকম একটা নিয়ম আছে, এক্স বাই এ বিন্দুর ভুজ কত, -6। দেখো তো, একটা খণ্ডিত অংশের মাধ্যমে আমরা রেখা সমীকরণ নির্ণয়ের সূত্র জানি, বি বিন্দুর কোটি কত, -3, ওয়াই বাই -3 ইকুয়াল টু 1। এটা তোমাদের মনে পড়ার কথা। এখন এটাকে যদি সরল করি, -6 দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যদি -6 দ্বারা উভয় পক্ষের সবগুলা পদকে গুণ করি তাহলে আমরা কিন্তু পাবো এক্স, এখানে -6 এর সাথে -3 কাটাকাটি হয়ে 2y, ওই পার যায় হবে -6। পরে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে তুমি কিন্তু লিখতে পারবা এক্স প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। এটাই কিন্তু এ বি রেখার সমীকরণটার আদর্শ আকার। এখন আমাকে যে কাজ করতে হবে, 0 0 থেকে এই রেখাটার দূরত্ব, মূলবিন্দু থেকে দূরত্ব চাইছে না, মূলবিন্দু মানে 0 0। দেখো তো এই স্ট্রাকচারটা তোমাদের পরিচিত কি না, আমার তো মনে হচ্ছে তোমাদের পরিচিত। তাহলে যদি মূলবিন্দু 0 0 বসাও, এখানে হবে 0 + 0 + 6,
ডিভাইডেড বাই এক্সের সহগ নাই মানে কিন্তু 1, তাহলে √1 এর স্কোয়ার করলে 1ই, 2 স্কোয়ার করলে কিন্তু 4, ফাইনালি আমরা কি পাচ্ছি 6/√5। 6/√5 কি আমাদের কোনো অপশনে আছে? হ্যাঁ আছে, খ নাম্বার। তাহলে 7-এর উত্তর কোনটা? খ নাম্বারটা হচ্ছে 7-এর উত্তর, যেটা হচ্ছে 6/√5 একক। তাহলে বিন্দু থেকে রেখার দূরত্ব আমরা মূল বিন্দু প্রশ্নে বলে দিছে, আর এ বি রেখার সমীকরণটাকে বের করে নিছি। তারপর বিন্দু থেকে রেখার সমীকরণ দেওয়া থাকলে সেই বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের যে সূত্র, বিন্দু দ্বারা রেখার সমীকরণের আদর্শকের বাম পক্ষকে সিদ্ধ করতে হবে, ডিভাইডেড বাই এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, ওদের বর্গের যোগফলের বর্গমূল। পুরা কাজটাকে সরল করে আমরা কি পাইছি 6/√5, যেটা খ নংয়ে আছে, সেজন্য খ নংটা এটার উত্তর। আমাদের 8 নং এমসিকিউটাতে যে কাজটা করতে বলছে, একটা রেখার সমীকরণ দিয়ে দিছে, তারপর এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। 1 নংয়ে বলছে রেখাটা সমান্তরাল রেখা, এইটা দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি তাদের ঢাল সমান হওয়া লাগে। তাহলে প্রদত্ত রেখার ঢাল কত? অনেকভাবে বের করা যায়। তুমি যদি -a/b এই সূত্রটা দিয়ে বের করো তাও করতে পারো। তাহলে -a কত? x এর সাথে সংখ্যাটা, সেটা 1, b কত? y এর সাথে সংখ্যাটা, সেটা 1, ফাইনালি আমাদের -1 আসতেছে। আচ্ছা, এই যে 1 নংয়ে যে রেখা, ওর ঢাল কত? সেটাও কিন্তু আমরা -x এর সহগ 2, y এর সহগ 2, তাতে সরল করলে শেষমেশ -1 আসে। তার মানে রেখা দুইটার ঢাল সমান, তার মানে 1 নং সঠিক, 1 নং সঠিক। ওকে গেল। 2 নং দেখো তো, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, বিন্দু থেকে রেখার দূরত্ব আগের অঙ্কটাতে কিন্তু আমরা করছি। বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয় স্ট্রাকচার কিন্তু এটা। মূল বিন্দু থেকে মানে 0, 0 থেকে, তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, -2 ডিভাইডেড বাই x এর সহগ 1, 1 এর বর্গ 1, আবার 1 এর বর্গ 1। তাহলে দেখো তো এখানে থাকে কি, উপরে থাকে -2, যার মডুলাস করলে 2, নিচে √1 + 1 মানে √2, 2কে √2 দ্বারা ভাগ করলে √2 হয়। তার মানে 2 নং সঠিক আছে। 3 নং দেখো বলছে উদ্দীপকের রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 2 বর্গ একক। উদ্দীপকের যে রেখাটা দিয়ে দিচ্ছে, এটাকে যদি আমরা একটু সাজাই, তাহলে দেখো তো x + y = 2 লিখতে পারি। তারপর যদি 2কে x এর নিচে নিয়ে আসি, x/2 + y/2 = 1। তারপর দেখো তো তোমরা এই যে x অক্ষর দিকে 2 একক, y অক্ষর থেকে 2 একক খণ্ডন করে। তার মানে যে ত্রিভুজটা উৎপন্ন হয় ওর ভূমিও 2, উচ্চতাও 2। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র আছে না, ½ × ভূমি × উচ্চতা, তার মানে ½ × 2 × 2, ফাইনালি কি হয় 2 বর্গ একক। ফাইনালি কি হয় 2 বর্গ একক, যেটা আমাদের এইটাও ঠিক আছে। তার মানে 3 নংটা সঠিক। তাহলে এটার উত্তর কত? ঘ নাম্বারটা হচ্ছে এটার উত্তর। 9 নং এমসিকিউটাতে দেখো দুইটা রেখা দিয়ে দিছে, তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। সেই জন্য রেখা দুইটাকে তোমাদের একটু আদর্শ আকারে সাজাইতে হবে। 4y সমান কি 3x - 12। ওকে, আরেকটা কি 4y সমান 3x - 3। তারপর যদি এদিকে ক্যালকুলেশন করি, দেখো আদর্শ আকারে ফার্স্টে x লিখবো, তারপর y লিখবো, তারপর ধ্রুবক লিখবো। 4y কে যদি এখানে দিয়ে দিই, তাহলে দেখো তো কি হয় 3x - 4y - 12 = 0। এটা একটা গেল। এটা দেখো তো যদি এখানে দিয়ে দিই, আমি হচ্ছে ফার্স্টে x রাখতে চাচ্ছি, তারপর y রাখতে চাচ্ছি, তারপর ধ্রুবক রাখতে চাচ্ছি =0। এটা কিন্তু রেখার সবচেয়ে আদর্শ আকার। তাহলে যদি এখানে একটু সাইড চেঞ্জ করে আদর্শ আকারে সাজিয়ে ফেলি, 3x - 4y - 3 = 0। তাহলে দেখো এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমাদের কি? আমাদের সূত্র হচ্ছে ধ্রুবক দ্বয়ের অন্তর্ফল। ধ্রুবক কি? একটা হচ্ছে -12 - -3, নিচে কি x এর সহগ। x এর সহগ কত? 3, 3 এর বর্গ। y এর সহগ কত? -4, সেটার বর্গ, তারপরে এদের যোগফলের বর্গমূল। তাহলে উপরে দেখো তো -12 + 3, তার মানে -9, -9 এর মডুলাস শুধু 9। নিচে কত? 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 9 আর 16 মিলে 25, এর বর্গমূল হচ্ছে 5। 9/5, 9/5 কি আমাদের অপশনে আছে? আছে। তাহলে গ নম্বরটাই কিন্তু এটার উত্তর। পরে দেখো আমাদের যে 10 নম্বর এমসিকিউ, দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে,
তারপর বলছে বৃত্ত দুইটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত। তাহলে দেখো তো প্রথম যে বৃত্ত সেটার কেন্দ্র কত, কেন্দ্র কিন্তু 0 0, ব্যাসার্ধ কিন্তু 9 আছে, 9 মানে কিন্তু 3 স্কয়ার, তার মানে কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 3। আমরা কিন্তু বৃত্তের সূত্র থেকে এটা জানি। দ্বিতীয় যে বৃত্তটা এটার কেন্দ্র কত, এটাকে -2x দ্বারা ভাগ করতে হবে, -2x দ্বারা ভাগ করলে হয় -3, এটাকে -2y দ্বারা ভাগ করতে হবে, তাতে কি আসবে -4। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে √8 এর বর্গ, এর বর্গ, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 9 আর 16 মিলে কত 25, মানে g² + f² - c, c তো c এই। ওকে, তাহলে আমরা জানি দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, কেন্দ্র কেন্দ্র দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। তাহলে দেখো তো এই দুইটা বিন্দু দূরত্ব, ওই যে মূল বিন্দুর থেকে যেহেতু দূরত্ব, তার মানে আমাদের এই ক্ষেত্রে কি হবে, মূল বিন্দু থেকে দূরত্ব কিন্তু এই যে 0 বিয়োগ 3, তুমি যেভাবেই করো এই জায়গায় 9 আসবে, আর এই জায়গায় 0 - -4 এর বর্গ, এই জায়গায় 16 আসবে। আর ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কত, 3 + √25 - c। তুমি তো এই ক্যালকুলেশন মুখে মুখে করতে পারবা, তাই না? 9 আর 16 মিলে 25, 25 এর বর্গমূল করলে 5, 5 থেকে একবারই তুমি যদি 3 বিয়োগ করে ফেলো, তাহলে এই পাশে হবে কিন্তু 2, 2 সমান কত, √25 - c। এখন যদি তুমি বর্গ করো তাহলে দেখো তো কি হয়, 4 সমান 25 - c। সিকে যদি বাম পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে +c, আর 25 থেকে 4 বিয়োগ করলে 21, তার মানে এক্ষেত্রে উত্তর হচ্ছে 21, যেটা কোথায় আছে, ঘ নাম্বারটাতে। তার মানে এখানে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, প্রথমটারও কেন্দ্র ব্যাসার্ধ বের করলাম, দ্বিতীয়টারও কেন্দ্র ব্যাসার্ধ বের করলাম। তাহলে বহিস্থভাবে স্পর্শ করে, বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্র কেন্দ্র দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান, কেন্দ্র কেন্দ্র দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। এখান থেকে আমরা সরল কইরা সির মান কত পাইছি, 21, যেটা ঘ নঙে আছে। 11 নং এমসিকিউটা দেখো, আমাদের একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, তারপর বলছে বৃত্তটা মূল বিন্দুগামী। আচ্ছা, বৃত্তের সমীকরণে কি কোনো ধ্রুবক আছে? না। x² y² -4x -6, এর কোনো ধ্রুবক বলতে 3 4 -7 -100 এগুলা কোনো সংখ্যা নাই। তার মানে মূল বিন্দু বসাইলে বৃত্তের সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে। ধ্রুবক থাকলে ভেজাল বাইজে যাইতো, যেহেতু ধ্রুবক নাই, ধ্রুবক অনুপস্থিত থাকলে সমীকরণ সরল রেখা সেটা বক্ররেখা হোক মূল বিন্দু দিয়ে গমন করবে। তার মানে 1 নং সঠিক। 2 নং কি বলছে, x অক্ষ থেকে 4 একক অংশ খণ্ডন করে। তাহলে x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি বলতো, 2√g² - c। তাহলে 2 এর 2, জির মান কত, জির মান পাওয়ার জন্য এটাকে কিন্তু তোমার 2x দ্বারা ভাগ করতে হবে, তাই না? আমাদের এই যে এই অংশটা কিন্তু 2gx, 2gx এর g পাইতে হইলে 2x দ্বারা ভাগ করতে হবে। আমি যে অংশটাকে গোল দাগ দিয়ে রাখছি, এটাকে যদি তুমি 2x দ্বারা ভাগ করো তাহলে g পাবা, জির মান এখানে -2। ওকে, এটাকে বর্গ করব, -c, c কত, সির মান কিন্তু 0। তাহলে দেখো তো বাইরে 2 অপেক্ষা করতেছে, রুটের ভিতরে কি -2 বর্গ 4, 4 কে বর্গমূল করলে 2, 2 × 2, তার মানে 4 আসতেছে। তার মানে আমাদের কিন্তু 2 নং সঠিক। আচ্ছা, 3 নং কি বলছে, y অক্ষকে 0, -6 বিন্দুতে ছেদ করে। তুমি দেখো 0, -6 বিন্দু দ্বারা যদি সমীকরণটা সিদ্ধ হয় তাইলেই কিন্তু ছেদ করবে। তাহলে 0, -6 তুমি এখানে বসায় দেখো তো সিদ্ধ করে কি না। x এর জায়গায় 0, তার মানে 0, y² হবে -6 এর হোল স্কয়ার, -6 এর হোল স্কয়ার করলে কত, 36। তারপরে এখানে কত, x এর জায়গায় 0, তার মানে এটা 0, এই জায়গায় কি হবে, -6 যদি এখানে বসাও, মাইনাস মাইনাসে +36। তাহলে দেখো তো আমাদের 36 36 মিলে কত হয়ে যাচ্ছে, 72 হয়ে যাচ্ছে, ডান পক্ষে সমান না, তার মানে 3 নং সঠিক নয়। তাহলে 1 এবং 2 সঠিক, তার মানে আমাদের উত্তর কোনটা হচ্ছে, ক নাম্বারটা। 3 নং কেন সঠিক না, 3 নং বলছে y অক্ষকে 0, -6 বিন্দুতে ছেদ করে, তার মানে ওই যে বৃত্তটা y অক্ষকে 0, -6 বিন্দুতে ছেদ করে, কিন্তু আমরা দেখলাম ছেদ করলে তো ওই বিন্দু দিয়ে গমন করতে হবে, 0, -6 বিন্দু দিয়ে বৃত্তটা গমন করে না, তার মানে ওই বিন্দুতে y অক্ষকে ছেদ করে না। 3 নং মিথ্যা হয়ে গেল, 1 আর 2 সঠিক, উত্তর হচ্ছে ক নংটা। এখন দেখো আমাদের হচ্ছে অভিন্ন তত্ত্ব ভিত্তিক 12 নং এবং 13 নং,
সেখানে 12 নং এ কি বলছে, যে দুইটা বৃত্ত দিয়ে দিছে, দ্বিতীয় বৃত্ত দ্বারা x অক্ষের ছেদিত অংশের দৈর্ঘ্য কত একক। দ্বিতীয় বৃত্তটা কিন্তু আদর্শ আকারে নাই, ওকে একটু সাইজ করতে হবে। আদর্শ আকারে x² y² সহগ কিন্তু 1 থাকে, আমাদের এখানে সহগ আছে কত 3। তাহলে ধোকা দেওয়ার জন্য ওরা 3 দ্বারা গুণ করে দিছে, আমরা তো বুদ্ধিমান, আমরা ধোকা খাবো না। 3 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে দেখো তো কি হয়, x² + y² মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 = 0। এখন x অক্ষ দিকে ছেদিত অংশের দৈর্ঘ্য, x অক্ষ দিকে ছেদিত অংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি, আমরা তো জানি 2√g² - c। তাহলে 2 এর 2 g² কত, g² পাওয়ার জন্য এই অংশটাকে তোমার 2x দ্বারা ভাগ করতে হবে। -2x কে তুমি যদি 2x দ্বারা ভাগ করো তাহলে উত্তর আসে -1। তাহলে আমাদের জির মান কিন্তু এখানে -1, কারণ আমাদের এই যে আদর্শ আকারের সাথে যে তুলনা করতেছি, আদর্শ আকারে এই পদটা কত, আদর্শ আকারে এই পদটা কিন্তু 2gx, তাহলে 2gx হিসাবে আছে -2x। তাহলে 2gx কে 2x দ্বারা ভাগ করলেই তো তুমি g পাবা, ওকে যদি তুমি 2x দ্বারা ভাগ করো তাহলে -1 পাবা। তাহলে তোমার যে x অক্ষ থেকে খণ্ডিত অংশের জন্য সূত্রে 2g² - c, জির মান কত -1। যদি তুমি +1 নিয়ে করো, যেহেতু বর্গ চিহ্নটা এই ক্ষেত্রে বেনিশ হয়ে যাবে। আচ্ছা, তারপরে -cর মান কত, cর মান আবার -1, তাইলে আবার -1। তার মানে এখানে যদি সরল করো তাহলে 2 এখানে কত দেখো তো 1 + 1 2√2 একক। তাহলে আমাদের কি 2√2 আছে? হ্যাঁ আছে। তাহলে 12 নং এমসিকিউটার উত্তর কত, ক নাম্বারটা। আচ্ছা, 13 নং কি বলছে, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যায়ের সমীকরণ কিন্তু আমাদের মনে আছে, আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ কিন্তু এই যে আদর্শ আকার একটার যদি হয় S1 আরেকটার নাম যদি হয় S2, ওদের বিয়োগ করে যেটা পাবা সেটাই কিন্তু সাধারণ জ্যায়ের সমীকরণ। দুইটা বৃত্তের সমীকরণের আদর্শ আকার একটা S1 আর একটা S2 দ্বারা যদি সূচিত করো, আদর্শ আকার নিয়ে বিয়োগ করলেই হয়। তাহলে দেখো তো, এটা হচ্ছে প্রথমটার আদর্শ আকার, এটা হচ্ছে দ্বিতীয়টার আদর্শ আকার। আমরা যদি বিয়োগ করি, আমরা কিন্তু মুখে মুখে বিয়োগ করে ফেলতে পারবো। দেখো x² কাটা, বিয়োগ করলে y² কাটা, মাইনাসের 2টা x বিয়োগ মানে চিহ্ন বদলায় যোগ, বিয়োগ মানে কি চিহ্ন বদলায় যোগ, মাইনাসের 2টা x এটা হয়ে যাবে প্লাসের 3টা। তাহলে কে জয়যুক্ত, প্লাসেরটা কয় ভোটে, 1 ভোটে, তার মানে শুধু x। ওকে, y এর কি অবস্থা, মাইনাসের 3টা এটাকে বিয়োগ করলে প্লাসের 4টা হয়ে যাবে, মাইনাসের 3টা প্লাসের 4টা সব মিলাইয়া জয়যুক্ত হইল প্লাসের 1টা। সংখ্যাগত মাইনাসের 1 এটা চিহ্ন বদলে -5 হয়ে যাবে, -1 -5 মিলে কি -6 = 0। তাহলে দেখো তো x + y -6 = 0 কোনটা, গ নাম্বারটা। তার মানে 13 নং এর উত্তর হচ্ছে গ। তাহলে দুইটা বৃত্তের সমীকরণ জানা থাকলে ওদের সাধারণ যে সমীকরণ নির্ণয়ের সূত্র কি, সমীকরণ দুইটা আগে আদর্শ আকারে আছে কিনা নিশ্চিত করবা, তারপর বিয়োগ করলে স্কোয়ারগুলো বাদ পড়ে যাবে, স্কোয়ারগুলো বাদ পড়ে যায় একটা সরল সমীকরণ থাকবে, ওই সরল রেখাটাই বৃত্ত দুইটা সাধারণ যায়, যেটা এই ক্ষেত্রে 13-র উত্তরটা গ নাম্বার। এখন আমরা দেখব 14 নম্বর এমসিকিউ। দেখো তো এটাতে কি বলছে, ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ 10 একক, পরিব্যাসার্ধ যেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা সূচিত করি সেটা দিয়ে দিছে 10 একক, আবার সি বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দিছে। তারপর আমাদের বলছে সি কোণের মান নিচের কোণটা। আমরা কি ত্রিভুজের সাইন সূত্র জানি? মনে তো হয় জানি, যদিও সাইন সূত্র পুরোটা লেখা লাগবে না, তোমরা নর্মালি নিজেরা আনসার করতে গেলে কিন্তু আর অনেক কম লিখেই করতে পারবা, কিন্তু আমার দায়িত্ব তো তোমাদের সবচেয়ে সহজভাবে বুঝিয়ে দেওয়া, সেই জন্য আমি পুরাটা সূত্রটাই লিখতেছি। এটা কিন্তু আমাদের ত্রিভুজের সাইন সূত্র। এখন আমাদের সাইন সূত্রে পুরাটা লাগবে না, শুধু লেজের অংশটা লাগবে। এই যে দেখো, শুধু এই অংশটা লাগবে। এই অংশটা কেন লাগবে দেখো তো, এই অংশটার দিকে আমরা কি করতে পারি, আমরা যদি আর গুণন করি তাহলে দেখো তো এরকম লিখতে পারি কি না, 2r sin c সমান কি স্মল c, তাই না? তার মানে দেখো তো sin c সমান কি c/2r। সির মান কত, সির মান কিন্তু প্রশ্নে দিয়ে দিছে 10√3, 2 × r, আর এর মান কি দিয়ে দিছে, হ্যাঁ সেইটাও দিয়ে দিছে, আর এর মান কত 10। তাহলে দেখো তো 10 কাটা, আমাদের বাকি থাকে কি √3/2, বাকি থাকে কি √3/2।
তোমরা কি জানো √3/2 মানে সাইন 60 ডিগ্রি, √3/2 মানে কি সাইন 60 ডিগ্রি। তার মানে সাইন সি সমান সাইন 60 ডিগ্রি, তার মানে আমাদের সির মান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা এই এমসিকিউটা সমাধান করলাম। আমাদের কিন্তু একটা ত্রিভুজের এবিসি যার নাম তার পরিব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, এই যে সাইন সূত্রে কিন্তু পরিব্যাসার্ধটা আছে। আবার স্মল সি বাহুটার দৈর্ঘ্য দিয়ে দিছে সাইন সূত্রের, এই যে এই অংশটাতে স্মল সি, দরকার কি ক্যাপিটাল সি। তাহলে আমাদের কিন্তু এই অংশটা নিলেই হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানি স্মল সি সমান 2r সাইন ক্যাপিটাল সি। তাহলে ওই সূত্রে যে দুইটা মান জানা আছে সেই দুইটা বসাইলাম, একটা অজানা আছে সেটা হচ্ছে সি কোণ, তার মান 60 ডিগ্রি বের হয়ে গেল, সেটা আমাদের ক নংয়ের সাথে মিলছে, সেই জন্য এই এমসিকিউটার উত্তর হচ্ছে ক নাম্বারটা। আমরা এখন 15 নং এমসিকিউটা দেখি। এখানে আমাদের প্রশ্নে কি বলছে, tan থিটা সমান √3 হলে sin 2 থিটা সমান এরকম হবে, cos 2 থিটা সমান এরকম হবে, tan 2 থিটা সমান এরকম হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি। দেখো তো tan থিটা সমান √3, তার মানে কি দাঁড়াচ্ছে, √3 কে যদি তোমরা টেনে কনভার্ট করো, তোমরা জানো যে √3 মানে tan 60 ডিগ্রি। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, থিটার মান 60 ডিগ্রি। এখন থিটার মান 60 ডিগ্রি যদি আমরা 1 নংয়ে বসাই, তাহলে এখানে কি হচ্ছে sin 2 × 60 ডিগ্রি। sin 2 × 60 ডিগ্রি মানে কি sin 120 ডিগ্রি। sin 120 ডিগ্রির মান তোমরা মুখে মুখে অনেকের মনে আছে, অথবা ক্যালকুলেটর দিয়ে যদি বের করো, তার মানে √3/2 হয়। সুতরাং আমাদের 1 নং সঠিক। আচ্ছা, 2 নংয়ে কি বলছে, cos 2 থিটা মানে cos 2 × 60 ডিগ্রি মানে cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান কিন্তু -1/2, এটা আমরা মোটামুটি সবাই জানি। তার মানে 2 নং সঠিক নয়। তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? এই ধরনের যদি অপশন দেওয়া থাকে, একটা সঠিক নয় বলতে পারলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যায় খ নাম্বার উত্তর। তো আমরা গ নাম্বারটা অফিসিয়ালি একটু চেক করি। tan 2 থিটা তার মানে tan 120 ডিগ্রি। tan 120 ডিগ্রির মান তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করো, অথবা মুখে মুখে যদি বের করো সেটাও পারবা। sin 120 ডিগ্রিকে cos 120 ডিগ্রির মান -1/2, এটা দ্বারা ভাগ করলে 2 কাটা √3/-1, শেষমেশ -√3 থাকে। তার মানে 1 এবং 3 সঠিক। এরপর দেখো 16 নম্বর এমসিকিউটা। এটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটা অঙ্ক, সিকিউতে 2 মার্কসে আসে। এটা এমসিকিউতে থাকলে এটা করার জন্য কিন্তু খুবই সহজ এবং একটা সুন্দর শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে √2 cos 45 ডিগ্রি -a। এ মানে ওই যে সাইনের সাথে বলো, কজের সাথে বলো, যেটা আছে সেইটা। তাহলে দেখো তো √2 cos, তুমি কি জানো 45 - a বলতে 45 - 65। 45 থেকে 65 বিয়োগ করলে কিন্তু আমাদের হয় -20 ডিগ্রি। -20 ডিগ্রি কিন্তু কজের ভিতর মাইনাস খায় ফেলে, তার মানে আমরা লিখতে পারবো কি √2 cos 20 ডিগ্রি। তার মানে দেখছো অনেক সহজে করে ফেলতে পারছি। যদি শর্টকাট মনে না থাকে তাইলে তোমাদের যেটা করতে হবে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। তারপরে হচ্ছে ত্রিকোণমিতির বেশিরভাগ অঙ্ক কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। আচ্ছা, এছাড়া যদি শর্টকাট টেকনিক মনে থাকে, এছাড়া যদি বিস্তারিতভাবে করো তাহলে করা যাবে, একটাকে অন্যটাতে কনভার্ট করে ফেলতে হবে, তখন তোমরা বাট আমাদের মনে করলাম যে সবাই টেকনিকটা জানো, এটার মাধ্যমে আমরা করে ফেলছি। এমনিতে মূলত রূপন্তী প্রকাশনের বইয়ে এই শর্টকাট টেকনিকগুলো দিয়ে দেওয়া আছে, আমরা সেটি ফলো করে করতেছি। তাহলে √2 cos 20 ডিগ্রি, এটার উত্তর কোনটা, ঘ নাম্বারটা। আমরা এখন দেখব 17 নম্বর এমসিকিউটা। দেখো এখানে কি বলছে, tan α/2 = 7। তাইলে আমাদের 4 sin α -3 cos α সমান কত, এটা জানতে চাইছে। তাহলে দেখো এখান থেকে আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করলে অনেক সহজ হবে, এছাড়াও করা যাবে, বাট যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে তোমার এখানে আছে কি, এখান থেকে তুমি লিখতে পারবা α/2 সমান 10 কে ওই পার নিয়ে গেলে tan ইনভার্স 7 হয়ে যাবে। তারপর দেখো এখান থেকে আলফা সমান কি লিখতে পারবা, 2 tan ইনভার্স 7। এই মানটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে বের করো, 2 tan ইনভার্স 7, 2 tan ইনভার্স 7, তাতে তোমার আসে হচ্ছে 163.7। আসে কত, 163.7 ডিগ্রি আসে। তাহলে এখন যদি তুমি এই জায়গায় মানটা বসায় দাও, মানটা যদি বসায় দাও তাহলে তোমার ক্যালকুলেটরে কি টিপ দিতে হবে, 4 sin 163.7 -
3 cos 163.7, পরে সমান চিহ্ন চাপলে আমার কাছে যে ক্যালকুলেটরে যেটা আসছে 4.00, তার মানে এটা উত্তর হচ্ছে খ নাম্বারটা। ত্রিকোণমিতিক বেশিরভাগ অঙ্কই কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এরপর দেখো 18 নম্বর এমসিকিউ বলছে এক্স এর সাপেক্ষে e⁻sin²x এটার অন্তরজ বা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে। তাহলে দেখো আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন করে রেজাল্টটা লিখতেছি। আমরা তো জানি e টু দি পাওয়ার কে করলে e টু দি পাওয়ার ই, তাহলে e⁻sin²x, কিন্তু পাওয়ারে তো x না, x এর জায়গায় কে বসে আছে sin²x। sin²x কে কিন্তু ডিফারেন্সিয়েশন করলে sin2x হয়। তোমরা কি এটা সরাসরি সূত্র হিসেবে জানো? sin²x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin2x হয়। কিভাবে হয় সেটা আমি পাশে দেখায় দিচ্ছি, বাট নর্মালি এটা পারার কথা। e টু দি পাওয়ার কে করলে e টু দি পাওয়ার ই, পাওয়ারে যেহেতু x না, x এর বদল কে বসে আছে sin²x। sin²x কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin2x। তাহলে আমাদের এটা কোনটার সাথে মিলে? ক নাম্বারটার সাথে মিলে। তাহলে এটা আমাদের উত্তর। এখন তোমাদের অনেকের হয়তো এই সূত্রটা জানা নাই, সেই জন্য মনের মধ্যে একটা আনচান করতেছে যে sin²x কে করলে sin2x আবার কিভাবে হয়। তাহলে এটা একটু সাইডে বুঝিয়ে দিই, এটা পরবর্তীতে মনে রাখতে হবে। sin² মানে সাইনের পাওয়ার 2, পাওয়ার আকারে আছে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে এসে গুণ হয়, পাওয়ার 1 কমে যায়। sin² এর পাওয়ার তো 2 থেকে 1 কমে গেলে পাওয়ার 1 হয়, 1 পাওয়ার লেখা লাগে না। তাহলে কার উপর পাওয়ার? sin x এর উপর পাওয়ার। যার উপর পাওয়ার তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয় চেইন রুলের কারণে। তাহলে sin x কে আবার ডিফারেন্সিয়েশন করলে cos x। তাহলে দেখো তো 2 sin x cos x এটার ত্রিকোণমিতিক সূত্র কি? sin2x। তাহলে এটা কি আমাদের মনে থাকবে? sin²x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin2x। sin²x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin2x। তাহলে এইভাবে আসে। বাট এই সূত্রটা যদি তোমার জানা থাকে, এমসিকিউটা সলভ করতে তোমার অনেক কম সময় লাগবে। e টু দি পাওয়ার কে করলে e টু দি পাওয়ার ই, বাট পাওয়ার x না, x এর জায়গায় sin²x কে করলে sin2x হবে। সেটা আমাদের কোনটার সাথে মিলে? ক নংটার সাথে মিলে। তারপর দেখো 19 নম্বর এমসিকিউটা কি বলছে, এরকম একটা বক্ররেখা দিয়ে দিছে, সেটার মূল বিন্দুতে ঢাল কত। আমরা কিন্তু জানি বক্ররেখার সমীকরণকে একবার ডিফারেন্সিয়েশন করলেই তার ঢাল পাওয়া যায়। তাহলে এইটা এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই, একটু সরল করে নিলে ভালো। গুণ করে যদি ব্র্যাকেটটা উঠে ফেলো তাহলে হবে ax - ax²। তাহলে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমার dy/dx কত হবে? সেটা হবে x কে করলে হবে a, আর এখানে করলে হবে a × x² কে করলে 2x। তাহলে তোমার কোন বিন্দুতে ঢাল জানতে চাইছে? মূল বিন্দুতে। তার মানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0। তাহলে মূল বিন্দু মানে 0 0 বিন্দুতে ঢাল। তাহলে তোমার কি আসবে? সেটা আসবে a মাইনাস এখানে 0 বসাইলে দ্বিতীয় পদটা পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে ঢাল আসবে a। কোন অপশনে আছে? খ নাম্বারটাতে। তাহলে আমাদের 19 নাম্বারটার উত্তর হচ্ছে খ। এরপরে দেখো 20 নাম্বার এমসিকিউটাতে কি বলছে, ddx অফ log 10 ভিত্তিক x। আমরা কিন্তু এরকম সূত্র জানি, ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, যে কোনো এমসিকিউ ভালো করে পাওয়ার জন্য তোমাদের তো সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, তাই না? সূত্র মনে রাখার তো কোনো বিকল্প নাই। তাহলে এটার সূত্র কি? 1/x log a ভিত্তিক e। এখন এই এমসিকিউটাতে পার্থক্য কি? এই ধরনের একটা এমসিকিউ কিন্তু অনেকগুলো বোর্ডে আসে, হয়তো 10, কত বেশি 3, 5 এরকম থাকে। আচ্ছা, তাহলে এই সূত্রটা যদি আমাদের জানা থাকে তাহলে এটা কিন্তু আমরা চোখ বন্ধ করে পারবো। পার্থক্য কি? এর জায়গায় 10 বসে আছে। তাহলে আমাদের কি হবে? আমাদের যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি হবে 1/x log 10 ভিত্তিক e। 1/x log 10 ভিত্তিক e, যেটা কোথায় আছে? খ নাম্বারটায়। তার মানে সূত্রটা জানা থাকলে আমাদের এই এমসিকিউটা সহজেই পারা যাবে। এরপর দেখো আমাদের হচ্ছে 21 নম্বর এমসিকিউ। এটা কিন্তু আমাদের একটা লিমিট সংক্রান্ত স্পেশাল লিমিট, বা যেটা আমরা সূত্র হিসেবে মনে রাখি। লিমিট সংক্রান্ত একটা সূত্র যদি তোমার মনে থাকে খুবই সহজেই বলে ফেলতে পারবা। এটার উত্তর হচ্ছে গ নাম্বারটা। বললাম ছোট মানুষ এত সূত্র মনে রাখতে পারো না, তাহলে তোমরা কিন্তু এল হসপিটালস বা এল হপিটালস রুল সেটা দিয়েও করতে পারো। সরাসরি 0 বসাইলে নিচে 0, উপরেও e⁻0 মানে 1, 1 - 1 0, 0/0 আকার এল হসপিটালস রুলের শর্ত মানে। তাহলে হরকে ডিফারেন্সিয়েশন করলে 1, লবকে ডিফারেন্সিয়েশন করলে e⁻x কে করলে e⁻xc। এখন সরাসরি মান বসাইতে পারবা। x এর জায়গায় যদি 0 বসাও e⁻0, তার মানে 1/1 1 আসে। তাহলে তুমি এল হসপিটালস রুল দিয়েও করতে পারো, কিন্তু সূত্র হিসাবে যদি মনে রাখো চোখের পলকে 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে, যে আরে এটা তো একটা সূত্র, ওর মান তো 1 জানি, গ নাম্বার শেষ।
আর যদি মনে করে যে না না ছোটো মানুষ এত সূত্র মনে রাখতে পারে না, কিন্তু তোমার লিমিট সংক্রান্ত এমসিকিউ ভালো করে পারার জন্য এল'হসপিটালস রুলটা অবশ্যই লাগবে। এটার লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে এল'হসপিটালস রুলটা আবার দেখে নিবা। তাহলে কিন্তু লিমিট সংক্রান্ত 90% এমসিকিউ তুমি এল'হসপিটালস রুল দিয়েই করে ফেলতে পারবা। এরপর দেখো আমাদের হচ্ছে 22 নম্বর এমসিকিউ, একটা ইন্টিগ্রেশন করতে বলছে। এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা কতগুলো যে ইন্টিগ্রেশনের স্পেশাল ট্রিক্স তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, সেটা ব্যবহার করে চোখের পলকে করে ফেলতে পারবা। এখানে দেখো আমাদের হরে কি আছে, এক্স আছে, আবার 1 প্লাস লন এক্স আছে। আমরা জানি যে 1 প্লাস লন এক্স, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো 1কে করলে 0 আর লন এক্সকে করলে কি হয় 1/x। তাহলে দেখো এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, লিমিট যা আছে তাই থাকবে। এখানে হরে রাখলাম 1 প্লাস লন এক্স। 1 প্লাস লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1কে করলে 0, লন এক্সকে করলে 1/x। তাহলে এই যে এখানে যে 1 মনে করতে পারি যে কোনো কিছুর সাথে, এই 1/xকে উপরে লিখলাম। তাইলে আমাদের কিন্তু একটা ইন্টিগ্রেশনের খুবই সহজ একটা নিয়মের সাথে মিলে যাচ্ছে। হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাইতেছি, হরকে ডিফারেন্সিয়েশন করলে কি পাইতেছি, লব পাইতেছি। তাহলে আমাদের কি হবে, আমাদের হবে লন মডুলাস হর। হর মানে দাগের নিচেরটা, দাগের নিচেরটা কি 1 প্লাস লন এক্স, তারপর লিমিট কত 1 থেকে ই। তারপর এখন যদি আমরা লিমিট বসাই, ফার্স্টে কি বসাইতে হবে, আপার লিমিট, এক্সের বদলে ই বসাইতে হবে। এক্সের বদল যদি ই বসাও, লন ইর মান কিন্তু 1, তাহলে 1 প্লাস 1 মিলা 2, তাহলে ই বসাইলে হয়ে যাচ্ছে লন 2। কীভাবে লন 2 হচ্ছে, ওই যে এক্সের জায়গায় ই বসাচ্ছি, লন ইর মান 1, আবার একটা 1, 1 1 মিলে 2, লন 2। লোয়ার লিমিট কত 1, তখন এক্সের জায়গায় 1 বসাইতে হবে, লন 1। লোয়ার লিমিট যখন বসাবো, লন 1 এর মান 0, 1 প্লাস 0 মানে 1, আবার লন 1, তাহলে আবার 0, তাহলে লন 2 মাইনাস 0, তাতে কি হচ্ছে, শুধু লন 2 হচ্ছে। শুধু লন 2 কোনটা, ঘ নাম্বারটা। এমসিকিউটা আবার একটু রিপিট করতেছি, যে ইন্টিগ্রেশনটা আমাদের কতগুলো স্পেশাল ট্রিক্স আছে, ওগুলো দেখা মাত্রই কিন্তু আমাদের চোখ ধরে ফেলবে যে আরে এটা তো এই ট্রিক্সে করা যায়। তাহলে এখানে হরের যে 1 প্লাস লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়। পাশে 1/x আছে, এটাকে আমরা উপরেও মনে করতে পারি। পাশে গুণ করা আর উপরে গুণ থাকা কিন্তু একই জিনিস। তাহলে আমরা যদি 1/xকে আলাদা করে উপরে লিখি, যেটা লেখা যায় অনুমোদিত, তাহলে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাইতেছি, হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাইতেছি, সূত্র বলে লন মডুলাস হর। তারপর ফার্স্টে কি করলাম, আপার লিমিট বসাইলাম, বিয়োগ দিয়ে কি করলাম, লোয়ার লিমিট বসাইলাম। ক্যালকুলেশন শেষ কইরা লন 2 পাইলাম, সেটা কোনটার সাথে মিলে, ঘ নাম্বারটার সাথে মিলে। এখন আমরা দেখব 23 নাম্বার এমসিকিউটা। এটাতে কি বলছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x হলে এটা একটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। 1 নংয়ে বলছে এরকম একটা ইন্টিগ্রেশনের মান এরকম। তাহলে দেখি তো 1 নং সঠিক কি না। 1 নংয়ের জন্য আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন dx বাই এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কি 4x। এই ইন্টিগ্রেশনটা এখানে দেখো নিচে 4টা ধ্রুবক, এটাকে যদি আমরা বাইরে নেই তার মানে 1/4 লিখতে পারবো, বাকি থাকবে কি নিচে x বাকি থাকবে, যেটা ইচ্ছাগুলো আমরা কিন্তু 1/xও লিখতে পারি। এখন তোমরা তো সবাই জানো 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x হয়, ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x, 1/x কে ইন্টিগ্রেশন করলে আমাদের ln x হয়। তার মানে 1 নংটা সঠিক, 1 নং ওকে আছে। 2 নংয়ে কি বলছে দেখো তো, 2 নংটা যদি আমরা চেক করতে যাই, e টু দি পাওয়ার এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এফ অফ এক্স মানে কি ই টু দি পাওয়ার 4x dx। ই টু দি পাওয়ার এই ধরনের ফাংশনকে আমরা সূত্র জানি ই টু দি পাওয়ার mx এর জন্য। ই টু দি পাওয়ার mx এর সূত্রের মতো যদি এটাকে করতে যাই, তাহলে আমাদের হবে কিন্তু ই টু দি পাওয়ার 4x, পরে ওই যে 1/m, এই ক্ষেত্রে কত 1/4 প্লাস ধ্রুবক c। তার মানে 2 নং অসত্য। 3 নংয়ে কি বলছে, লিমিট আছে এমন নির্দিষ্ট যোগজ, সেটা কত 0 থেকে 2 পর্যন্ত, কাকে ইন্টিগ্রেশন করতে বলছে, এফ অফ এক্স। আমাদের এফ অফ এক্সটা যেন কত 4x, তাহলে 4xকে এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন, ওকে। তাহলে 4 থেকে যাবে, এক্সকে ইন্টিগ্রেশন করলে তো আমরা সবাই জানি পাওয়ার 1 বাড়বে, বাইরে 2 হবে, 2 দ্বারা ভাগ হবে। লিমিট হচ্ছে 0 থেকে 2, এখানে কিন্তু হালকা হালকা কাটাকাটি যে একটা 2 থাকে, তার মানে আমাদের কি হয় 2x², যেটা লিমিট 0 থেকে 2। তোমরা কিন্তু আরও কিছু লাইন ড্রপ দিতে পারো, মনে মনে ক্যালকুলেশন করা যায়।
আমার তো তোমাদেরকে বুঝাইতে হচ্ছে, সেজন্য একটু হইলেও বেশি ক্যালকুলেশন শো করতেছি। তাহলে এক্সের জায়গায় যদি 2 বসাই, তাহলে 2 বর্গ 4, 4 × 2 8, আর 0 বসাইলে তো 0 হবে। 8 - 0 তার মানে 8, তার মানে 3 নং সঠিক আছে। তার মানে আমাদের 23 নং এর ক্ষেত্রে 1 2 3 তিনটাই সঠিক। সেটার জন্য কোন অপশনটা প্রযোজ্য? ঘ নাম্বার অপশনটা প্রযোজ্য। এখন আমরা দেখি 24 নাম্বার এমসিকিউটা কি বলছে। এখানে আমাদের হচ্ছে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিছে, যেখানে কার ইন্টিগ্রেশন করতে বলছে? ln x। সামনে একটা মাইনাস চিহ্ন আছে, লিমিট হচ্ছে 2 থেকে 1 পর্যন্ত, এটার মানটা বের করতে হবে। এখন তোমাদের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে ln x কি ইন্টিগ্রেশন যদি পরীক্ষার হলে করতে যাও, তাহলে কোনোভাবেই তোমার সময় মেনটেন করা সম্ভব হবে না, কারণ এটা ইন্টিগ্রেশন তোমার 2-3 মিনিট খায় ফেলবে। সেই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ln x এর ইন্টিগ্রেশনটা কি, এটা তুমি পরীক্ষায় যাওয়ার আগেই মনে রাখবা। এটা ইউবি সিস্টেমে করা হয়। এখন আমার পুরাটা দেখানোর ইচ্ছা নাই, এটাকে পুরাটাকে ইন্টিগ্রেশন করলে x ln x - x প্লাস ধ্রুবক c হয়। এটা তুমি একবার করবা, দুইবার করবা, তিনবার করবা, তারপর এটা একদম মুখস্থ করে মনে রেখে ফেলবা যে ln x ইন্টিগ্রেশন করলে কি হয়, x ln x - x প্লাস c। কারণ এমনিতে সিকিউতে আসলে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো, বাট এমসিকিউতে আসলে তোমার একটা এক্সপেরিমেন্ট করতে গেলে 2-3 মিনিট নষ্ট হয়ে যাবে, তাতে সম্পূর্ণ 25টা এমসিকিউ আনসার করতে তোমার প্রবলেম হয়ে যাবে। তাহলে আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, ln x ইন্টিগ্রেশন করলে কি হয়, x ln x - x প্লাস c। তাহলে আমি যদি এই ফলাফলটা বসায় ফেলি, এখানে ln x ইন্টিগ্রেশন করলে x ln x - x প্লাস c কিন্তু আমাদের নির্দিষ্ট যোগজে লিখতে হয় না। আচ্ছা, সামনে মাইনাসটা রাখলাম, এটার জন্য অনেকটা ব্যবস্থা আছে, থাক, এত কিছু আর এই মুহূর্তে চেঞ্জ করার দরকার নাই। তাহলে আমাদের সামনে মাইনাস, ফার্স্টে কি বসাবো, আপার লিমিট। আপার লিমিট কত? 1। এক্সের জায়গাগুলো যদি আমরা 1 বসাই, তাহলে দেখো 1 ln 1, ln 1 এর মান কিন্তু 0, তার মানে 1 বসাইলে 0 হয়ে যাবে, আর এখানে কিন্তু 1 থাকবে। গেল। এখন কি করব, মাইনাস দিয়ে লোয়ার লিমিট। লোয়ার লিমিট মানে কি, এক্সের জায়গায় 2, এক্সের জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে দেখো তো কি হবে, 2 ln 2 - 2। শেষ, আমাদের আপার লিমিট লোয়ার লিমিট বসানো শেষ। এখন ক্যালকুলেশন করব, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দেয়, দেখো এই যে মাইনাস মাইনাস মিললে প্লাসের 1, আবার যখন এই মাইনাস যে ওটার সাথে গুণ হবে, ওরাও মিললে প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরেরটা ইনটেক থাইকে যাবে। তাহলে আমাদের কি হবে, 2 ln 2 - 2। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, 2 ln 2 -2 প্লাসের 1। তাহলে কে জিতবে, মাইনাস জিতবে। কয় ভোটে? 1 ভোটে। তাহলে 2 ln 2 - 1, সেটা আমাদের কত নঙে আছে, ক নাম্বার। তারপর দেখো 25 নাম্বার এমসিকিউ আমাদের কি আছে, 0 to π/4 sec θ d θ। আমরা তো ইন্টিগ্রেশনের সূত্রগুলা, ইন্টিগ্রেশন সংক্রান্ত এমসিকিউ এবং বোর্ড পরীক্ষার আগে অবশ্যই মনে রেখে যাব, তাই না? sec θ কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা কি জানি? sec θ কে ইন্টিগ্রেশন করলে কিন্তু ln মডুলাস sec θ প্লাস tan θ প্লাস c, কিন্তু নির্দিষ্ট যোগজে তো তোমার ধ্রুবক c দেওয়া লাগে না। তাহলে ফার্স্টে কি করতে হবে, আমাদের আপার লিমিট বসাইতে হবে। আপার লিমিট কত, π/4। তাহলে sec π/4, sec π/4 মানে sec 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি উল্টা, cos 45 ডিগ্রি 1/√2। তাহলে sec 45 ডিগ্রি হবে কি, শুধু √2 গেল। তারপর tan 45 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে আমাদের লিখতে হবে √2 + 1। এটা হচ্ছে আপার লিমিট বসাইলাম, বিয়োগ লোয়ার লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিট থিটার জায়গায় কত বসবে, 0। তোমরা কি জানো sec 0 মানে 1/cos 0, cos 0 এর মান 1, সেই জন্য sec 0 1। কেন? 1 কে উল্টাইলে 1ই হয়। আর tan 0 মানে 0, তার মানে 1 + 0, তার মানে শুধু 1ই হয়। আবার ln 1 এর মান 0, ln 1 এর মান 0, তার মানে শুধু প্রথম পদটাই থেকে যাচ্ছে, দ্বিতীয় পদটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, দ্বিতীয় পদটার মান 0 হয়ে যাচ্ছে। তাহলে ln √2 + 1, ln √2 + 1 কোথায় আছে, গ নাম্বারটা, তার মানে 25-এর উত্তর গ। তাহলে আশা করা যায় সবাই সবগুলো এমসিকিউ খুব সহজভাবে বুঝতে পারছো। প্রয়োজনে আরেকবার দেখে নিলা, তাহলে তোমার এমসিকিউগুলো ভালো করে আয়ত্তে আসলে অনেকগুলো টপিকসই কিন্তু শেখা হয়ে যাবে। তোমার বোর্ড প্রশ্ন, বোর্ড পরীক্ষা, কলেজের পরীক্ষা সবগুলোতে ইনশাল্লাহ এই সংক্রান্ত নিয়মের এমসিকিউ আসলে খুব সহজে আনসার করতে পারবা। তাহলে পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।